সৌদি ছাড়াও মধ্যপ্রাচ্য আর এশিয়ায় রোজার আগমনী বার্তা, সীমিত সামর্থ্যের প্রস্তুতি কেমন গাজাবাসীর? পাকিস্তানে বোমা হামলায় জেইউআই শীর্ষ নেতা হামিদুল হক নিহত, আবার ফিরছে কি আত্মঘাতী হামলার বিভীষিকা? তুরস্কে পিকেকে প্রধানের অস্ত্র সমর্পণের আহ্বানে মতবিরোধ, থামবে কি 4 যুগের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বিস্তারিত। 1 মার্চ থেকে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কুয়েত, ওমান, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্য আর এশিয়ার বেশ কিছু দেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাহে রমজানের চাঁদ দেখার জন্য বুধবারই জনগণের প্রতি নির্দেশনা জারি করেছিল সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এই নির্দেশ পালন করে শুক্রবার চাঁদ দেখার সার্বিক প্রস্তুতি নিয়ে সন্ধ্যার আগে ভাগে পর্যবেক্ষণে নামেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আগ্রহী সাধারণ জনতা। চাঁদ দেখতে এবারে প্রথম ড্রোন ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরাত। চাঁদের দেখা পাওয়ায় শুক্রবার থেকে মসজিদে মসজিদে শুরু হয়েছে তারাবির নামাজ। শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক। একই দিন মাসব্যাপী সিয়াম সাধনা শুরু করবেন ইয়েমেন, ইরান, মিশর, ব্রুনেই, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা। ধ্বংস, মৃত্যু, অনাহার যাদের নিত্যসঙ্গী, সেই গাজাবাসী প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর অনুগ্রহ প্রার্থনা আর সংযমের মাস মাহে রমজানের। আশায় আছেন এবারে রোজাগুলো অন্তত সীমিত সুযোগ আর সাধ্যের মধ্যে সুন্দরভাবে পালন করার। দখলদার ইসরায়েলের তাণ্ডবে ধ্বংসপ্রাপ্ত নগরীতে দোকানে দোকানে রোজার সামগ্রী কেনার ভিড় বেড়েছে। অনেকেই ব্যস্ত ঐতিহ্যবাহী খাবার তৈরিতে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রমজান মাসকে স্বাগত জানাতে নানা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন গাজার জনগণ। অঞ্চলটিতে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। গত 19 জানুয়ারি থেকে গাজায় একটি অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়, তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি। বর্তমানে গাজায় খাদ্যের অভাব, বাসস্থানের সমস্যা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের কারণে গাজার মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। তবু এবারের রমজান মাস সুন্দরভাবে পালনের জন্য যতটুকু সম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন। গাজা ইসরায়েলের 15 মাসের নির্মম বোমাবর্ষণের পর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এই ধ্বংস হওয়া নগরীকেই ব্যানার ও পতাকা দিয়ে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাজার বাসিন্দারা। এই পবিত্র মাসের শুরুতে একতা ও আশার অনুভূতি হৃদয়ে ধারণ করে রঙিন আলো দিয়ে ভবনগুলো সাজাচ্ছেন এই বাসিন্দারা। অনেকের কাছে এই প্রস্তুতিগুলো কষ্টের মাঝে শান্তি ও আধ্যাত্মিক শক্তির একটি প্রতীকও। এছাড়া রমজান মাসকে স্বাগত জানাতে রাস্তাগুলো সাজিয়ে তুলছে ফিলিস্তিনিরা, প্রস্তুত করছে ঐতিহ্যবাহী খাবার। গাজা শহরের দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে রমজান করিম। টিআরটির একটি প্রতিবেদনে গাজার কিছু প্রস্তুতির ছবি তুলে ধরা হয়। সেখানে দেখা যায় গাজার বাসিন্দারা আলোকসজ্জা কিনতে দোকানে ভিড় করছেন। অনেকেই রমজান মাস উপলক্ষে শপিং করছেন ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার কদাইফ তৈরিতে অনেককে ব্যস্ত দেখা গেছে। পরিবারগুলো পবিত্র মাসের আধ্যাত্মিক রীতি ও রমজান মাসের ঐতিহ্য ধরে রাখার জন্য সংকল্পবদ্ধ। তবে যেসব মানুষ আর্থিক সংকটের কারণে গৃহহীন, তারা আগের মতো সাজসজ্জা বা রমজানের প্রস্তুতি নিতে পারছেন না। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ইসরায়েলের বোমা বর্ষণের কারণে প্রায় 1.5 মিলিয়ন ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। গাজার এক দোকানদার হোসাম আল আজুজ গণমাধ্যমকে জানান, আগে রমজান মাস ছিল আরও জমজমাট, তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। তিনি বলেন, মানুষ এখন আহত, বাজারেও তেমন চলাচল নেই। এছাড়া অর্থ সংকটের পাশাপাশি গাজার বাসিন্দারা বিদ্যুৎ সহ অন্যান্য অসুবিধাও অনুভব করছেন। ইফাত জাহান, বাংলাভিশন। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের উদ্দেশ্যে মিশরের রাজধানী কায়রোতে সমঝোতা প্রক্রিয়া অংশ নিয়েছেন ইসরায়েল আর হামাসের প্রতিনিধিরা। শনিবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার মতো যৌক্তিক কারণ আছে কিনা তা পর্যালোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি চুক্তি দ্রুত শুরু করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন হামাস। মধ্যস্থতাকারীদের দৃঢ় বিশ্বাস, আলোচনার মাধ্যমেই গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব। পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন মাওলানা সামিউল হকের জামিয়াত উলামা-ই ইসলাম জেইউআই এর শীর্ষ নেতা মাওলানা হামিদুল হক হাক্কানি সহ অন্তত 6 জন।
আহত হন পুলিশের ৩ সদস্য সহ আরও ১৮ জন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় ঐতিহাসিক দারুল উলুম হাক্কানি মাদ্রাসায় মাওলানা হামিদুল হক হাক্কানিকে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, মাসব্যাপী রোজা শুরুর আগে শেষ জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা মসজিদ থেকে বের হবার সময় আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মাওলানা হামিদুল হকের হত্যায় জড়িতদের বিচারে মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। মাওলানা সামিউল হকের দল JEUI এর চেয়ারম্যান আর ঐতিহাসিক দারুল উলুম মাদ্রাসার ভাইস চ্যান্সেলর ছিলেন মাওলানা হামিদুল হক হাক্কানি। 2002 থেকে 2007 সাল পর্যন্ত পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন তিনি। হিমবাহ ধসে 50 জনেরও বেশি শ্রমিক চাপা পড়ার ঘটনা ঘটেছে ভারতের উত্তরাখণ্ডে। দুর্ঘটনার পরপর উদ্ধার তৎপরতায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। তুষারপাতের ফলে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির মধ্যে চীন সীমান্তবর্তী ভারতের চামেলি জেলার মানা গ্রামে রাস্তা নির্মাণের কাজ চলাকালে হিমবাহ ধসে যায়। এতে বর্ডার রোড অর্গানাইজেশন BROর রাস্তা নির্মাণ প্রকল্পে কর্মরত অন্তত 57 জন চাপা পড়েন। তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী আর পুলিশের সঙ্গে যোগ দেয় কাছাকাছি থাকা ক্যাম্পের সেনা সদস্যরা। প্রথম চেষ্টায় অন্তত 16 জনকে জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার খবরে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও তীব্র তুষারপাতের কারণে তল্লাশি আর উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়। এলাকাটি ঐতিহাসিক বদরীনাথ মন্দির থেকে 5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। তুরস্কের কুর্দি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী PKK'র প্রধান নেতা আবদুল্লাহ ওচালান সমর্থকদের অস্ত্র ফেলে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানালেও কার্যকারিতা নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক। PKK'কে বিলুপ্তির আহ্বানও জানিয়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, কারাবন্দী নেতার আহ্বান কি নির্দ্বিধায় মানবে PKK সমর্থক আর বিচ্ছিন্নতাবাদী যোদ্ধারা? থামবে কি দীর্ঘ 40 বছরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন? কি প্রভাব পড়বে প্রতিবেশী দেশের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের উপর? বিস্তারিত থাকছে ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। অবশেষে তুরস্কের বিরুদ্ধে দীর্ঘ 40 বছরের লড়াইয়ের অবসান ঘটাতে যাচ্ছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK। গোষ্ঠীটির প্রধান নেতা আবদুল্লাহ ওচালান তার সমর্থকদের অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে PKKকে চিরতরে বিলুপ্ত করারও আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার কারাবন্দী নেতা আবদুল্লাহ ওয়াচালানের সঙ্গে সাক্ষাৎ করতে যান কুর্দিপন্থী ডেম পার্টির একটি প্রতিনিধি দল। সেখানে তিনি PKKকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি কুর্দিদেরকে রাষ্ট্র ও সমাজের সঙ্গে মিলিত হয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুসারীদের এই কুর্দি নেতা বলেছেন, যেহেতু PKKকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয় না, তাই তাদের পরিধি কমে এসেছে। এ কারণে অন্যান্য দলের মতো তাদেরও সময় শেষ হয়ে এসেছে। ইস্তাম্বুলের একটি হোটেলের ডেম পার্টির সদস্য আহমেদ তুর্ক এবং পারভিন বুলদান কুর্দি এবং তুর্কি উভয় ভাষাতেই ওচালানের সেই চিঠিটি পড়ে শোনান। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কুর্দি নেতারাও এই বিবৃতিকে স্বাগত জানিয়েছে। কুর্দি অধ্যুষিত দিয়ারবাকির এবং ভ্যান শহরে হাজার হাজার মানুষকে বড় পর্দায় বিবৃতিটি দেখানো হয়। তুরস্কের পাশাপাশি সিরিয়া এবং ইরাকেও PKK'র সদস্যদের অবস্থান রয়েছে। দলটির প্রধান নেতার অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে কুর্দি এ দলটির 4 দশকের লড়াই শেষ হচ্ছে। তবে এই সময়ের মধ্যে প্রাণ চলে গেছে 40,000-এরও বেশি মানুষের। দীর্ঘ এই সংঘাতে স্বজনদের হারিয়েছেন অনেকে। তেমনই একজন পাকিজে আকবাবা, যিনি PKK'র সাথে যুদ্ধে নিহত এক সৈনিকের মা। PKK সন্ত্রাসীদের ফাঁদে পড়ে আমার ছেলে শহীদ হয়েছে। ওচালান একজন হত্যাকারী। সে বেরিয়ে এসে সবাইকে অস্ত্র নামাতে বলবে, আমি এটা বিশ্বাস করি না। এসবই তাদের একটি কৌশল। আপনারা কেন তাকে ক্ষমা করছেন? রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হয়ে 75 বছর বয়সী ওচালান 1999 সাল থেকে ইস্তাম্বুলের ইমরালি দ্বীপে বন্দী রয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও তিনি PKK'র উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছেন। তাকে আটকের পরও আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনে তুরস্কের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল PKK'র সদস্যরা। 1978 সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি নামের এ দলটি কার্যক্রম শুরু করে। 1984 সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে PKK তাদের লড়াই শুরু করে। পরে কুর্দিরা তাদের বিচ্ছিন্নতাবাদী লক্ষ্য থেকে সরে এসে দক্ষিণ পূর্ব আনাতোলিয়ায় একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং বৃহত্তর কুর্দি অধিকারের দাবি জানাতে থাকে।
সর্বশেষ 2015 সালে পিকেকের সঙ্গে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকেই কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তা করছে রাশিয়া, এমন দাবি করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বিশ্লেষকরা বলছেন, সংগঠনের নেতারা ওচালানের যে কোনো আহ্বানে সাড়া দেবেন বলে আশা করা হচ্ছে, যদিও গোষ্ঠীটির মধ্যে কিছু উপদল এর প্রতিরোধ করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। আপত্তি উপেক্ষা করে অন্তত 48 জন উইঘুর মুসলিমকে থাইল্যান্ড থেকে চীনে ফেরত পাঠানোর ঘটনাকে মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলেছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। একে অপপ্রচার বলে তীব্র নিন্দা জানিয়েছে চীনের পররাষ্ট্র দপ্তর। সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মানবাধিকার সংস্থার মুখপাত্র লিজ থ্রসেল জানান, মানবাধিকার আইন এবং নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেন সংস্থার পরিচালক ভলকার তোর। চীনে ফেরত পাঠানোদের অনেককেই 2014 সাল থেকে খুব অমানবিক অবস্থায় বন্দিশালায় আটকে রেখেছে থাইল্যান্ড। দুর্দশাময় পরিস্থিতির কারণে বন্দিশালায় অন্তত 5 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। আর কোনো উইঘুরকে যাতে চীনে ফেরত পাঠানো না হয় এমন নিশ্চয়তা দিতে থাইল্যান্ডের প্রতি আহ্বানও জানানো হয়েছে। উইঘুর মুসলিমদের নির্যাতনের তথ্যকে সুস্পষ্ট অপপ্রচার বলেছে চীনের পররাষ্ট্র দপ্তর। সংবাদ সম্মেলন দাবি করা হয়েছে 2014 সালে অন্তত 300 চীনা অনুপ্রবেশকারীর মধ্য থেকে 48 জনকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। চীনা মুখপাত্রের অভিযোগ, শিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের অপপ্রচার করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা নিতে চায়। ইউক্রেনের সঙ্গে মধ্যস্থতা আলোচনা খুব ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানালেও চীনের উপর বাড়তি শুল্ক আরোপের বোঝা চাপানোর দিনক্ষণ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইউক্রেন নিয়ে অগ্রগতির বিষয়ে সন্দিহান খোদ ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের মধ্যস্থতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দূরত্ব আর মনোমালিন্য মিটমাটের আশায় যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে তার সঙ্গে শুক্রবারে বৈঠকের আগে খুব ভালো কিছু হবার আগাম আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এমন ইঙ্গিত দেন তিনি। মধ্যস্থতার জন্য ইউক্রেনের থেকে রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ কেনার প্রস্তাবে ইতিবাচক সাড়া পাবার আর বড় চুক্তির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেন খোদ ট্রাম্প প্রশাসনের একাধিক কর্মকর্তা। ইউক্রেনে বিপুল খনিজ সম্পদের ভান্ডার থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তারা। কারণ হিসেবে বলা হচ্ছে, ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে নতুন কোনো সমীক্ষা না থাকায় সোভিয়েত আমলের তথ্যপাত্রে ভরসা করা যুক্তিসঙ্গত নয়। এদিকে আগাম 4 মে থেকে মেক্সিকো আর কানাডার উপর 25% আমদানি শুল্ক আরোপ কার্যকরের কথা জানিয়েছে ট্রাম্প। ওই দিনই চীনের উপর বাড়তি 10% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশায় আছেন বিরল খনিজের বিনিময়ে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। যদিও বেশ কয়েক দফায় ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কিয়েভকে কোনো ধরনের নিরাপত্তার গ্যারান্টি পাবে না ওয়াশিংটন। রাশিয়ার কাছ থেকেও বিরল খনিজ কিনতে আগ্রহী ট্রাম্প। এমত অবস্থায় বিশ্লেষকরা কি বলছেন? আসলে কি দ্বন্দ্ব মেটানোর অজুহাতে ব্যবসায়িক ফায়দা হাসিল করতে চান ডোনাল্ড ট্রাম্প? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের আস্থার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেখিয়েছেন রাশিয়ার ভূখণ্ডে থাকা বিরল খনিজ কেনার আগ্রহ। অন্যদিকে ইউক্রেনকে কোনোরকম নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা ছাড়াই দেশটির কাছ থেকে নিতে চান মহামূল্যবান খনিজ সম্পদের অধিকার। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তার এমন দলবদলের চমক আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করছে নানামুখী গুঞ্জন। কে শত্রু কে মিত্র সেসবের তোয়াক্কা না করে কেবল ব্যবসায়িক স্বার্থ হাসিল করাই কি ট্রাম্পের মূল লক্ষ্য? রাশিয়ার সাথে পাতানো বন্ধুত্ব কি শুধুমাত্র খনিজের বাজারে চীনা আধিপত্য ঠেকানোর জন্যই, নাকি পুতিনের পাতা ফাঁদে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক রুশ আগ্রাসন শুরুর পর 30 থেকে 35 হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের প্রতিদান হিসাবে ট্রাম্প চেয়েছিলেন 50 হাজার কোটি ডলারের মালিকানা। পরবর্তীতে দফায় দফায় দর কষাকষির পর চুক্তির দিকে গড়িয়েছে পরিস্থিতি। তবে কি কি শর্ত আছে, কোন পক্ষের কি লাভ হবে, সেটা নিয়ে সামনে আসছে ভিন্ন ভিন্ন কথা। ডোনাল্ড ট্রাম্প এটিকে খুব বড় চুক্তি বললেও জেলেনস্কি বলছেন এটি একটি সমঝোতার ভিত্তি।
চুক্তির আনুষ্ঠানিক তথ্য সামনে না আসলেও প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে বিরল খনিজ সম্পদের পাশাপাশি তেল ও গ্যাস খাত থেকে ভবিষ্যতে ইউক্রেনের যে আয় হবে সেসব নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরির প্রস্তাব দেয়া হয়েছে। এর আওতায় তৈরি হবে ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল। প্রাপ্ত অর্থ দেশটিতে পুনরায় বিনিয়োগ করা হবে, বাস্তবায়ন করা হবে উন্নয়ন প্রকল্প, অবকাঠামো গড়ে তোলায় ব্যয় করা হবে এই সম্পদ। ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ থেকে প্রাপ্ত আয়ের 50% যাবে যৌথ তহবিলে। বাকি 50% কে দেবে? এই তহবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা নিয়ন্ত্রণ থাকবে সেটা এখনো পরিষ্কার না। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভের প্রতি দিয়েছে অকুণ্ঠ সমর্থন। রাশিয়াকে বিপদে ফেলতে তৈরি করা হয়েছিল আর্থিক নিষেধাজ্ঞার কঠিন জাল, কিন্তু বর্তমানে নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করেছে পরিস্থিতি। খনিজ সম্পদের অধিকার সংক্রান্ত চুক্তি প্রত্যাখ্যান করায় রাতারাতি জেলেনস্কি যেন হয়ে উঠেছিলেন ট্রাম্পের জাতশত্রু। তবে ইউক্রেনের খনিজ ভাণ্ডারে অ্যাক্সেস পাওয়ার জন্য কিয়েভকে শেষ পর্যন্ত নতি স্বীকার করিয়েই ছেড়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের মাটির নিচে আছে বিরল খনিজের বিপুল মজুদ। কিয়েভের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের 5%ই রয়েছে ইউক্রেনে। এর মধ্যে আছে প্রায় 1,90,00,000 টন গ্রাফাইটের মতো মূল্যবান ধাতু। সমরাস্ত্র, বিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য উৎপাদনে প্রয়োজন হয় এরকম 17টি দুর্লভ খনিজ উপকরণের একটি বড় অংশ আসে ইউক্রেন থেকে। বিশ্বজুড়ে দুর্লভ খনিজের বাজারে চীনা আধিপত্য ঠেকানোর মার্কিন কৌশল এবং ট্রাম্পের হঠাৎ জেগে ওঠা রাশিয়া প্রীতির কতটা খেসারত দেবে জেলেনস্কির দেশ সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।